তোমায় আমি রাখবো সেখানে যেখানে আছে আমার বিশ্বাসে বাঁধা ঘর। আমি যদি তোমার না হই তো আর কারো হতে পারবো না। কে জানে এই হাওয়া আমায় নিয়ে যায় কোথায়, না তুমি জানো আর না আমি। তোমায় রেখে যাওয়া সেই স্মৃতিগুলো কে জানে কতদিন আমার সাথে চলে। তোমার স্মৃতিতেই তো আমার ভোর হয়, বিকেল কাটে, আর ঋতুরও পরিবর্তন হয়। খেয়ালি এই শহরে আমার তুমি ছিলে বলে আমার মনে প্রদীপের মতো আলো জ্বলেছে। উফ, দিলেন তো সব নষ্ট করে। ট্রেনে উঠেছেন নাকি ঠেলা গাড়ি ঠেলছেন? এমন করে গায়ের ওপর এসে পড়ার মানে কি? এতগুলো সিট খালি থাকতে আপনার আমার ওপরেই এসে পড়তে হলো। এত কষ্ট করে একটা কবিতা লেখার চেষ্টা করলাম, সব নষ্ট করে দিলেন আপনি। কুমিল্লা থেকে নিজ শহরে ঢাকায় যাচ্ছি। একটু লেট হয়ে যাওয়ায় তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে একটা ছেলের উপরে এসে পড়ি। ছেলেটার দিকে তাকিয়ে দেখি চোখে সাদা ফ্রেমের চশমা, চুলগুলো একপাশে সিথি করা, গায়ে সাদা শার্ট। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা বলে, এইভাবে তাকিয়ে আছেন কেন? আর এভাবে আমাকে ধাক্কা দেবার মানে কি? সরি, আসলে একটু তাড়াহুড়ো করে উঠতে গিয়ে হয়ে গেছে, বুঝতে পারিনি। ঠিক আছে, এখন সামনে দাঁড়িয়ে না থেকে আপনার সিটে গিয়ে বসুন। একটু অবাক হলাম ছেলেটার কথায়। যেখানে সব ছেলেরা আমার পেছনে লাইন লাগিয়ে থাকে আমাকে দেখার জন্য, আমার দিকে তাকিয়ে থাকে, আর এই ছেলে বলে সামনে থেকে সরে যেতে। কে হলো? এখানে দাঁড়িয়ে আছেন কেন? ট্রেনে সারার সময় হয়ে গেছে, গিয়ে বসে পড়ুন। আসলে আমি জানালার সিট ছাড়া বসতে পারি না, যদি আপনার সিটে আমাকে বসতে দিতেন। আমিও জানালার পাশের সিট ছাড়া বসতে পারি না। আজব মানুষ তো আপনি। একটা মেয়ে আপনার কাছে রিকোয়েস্ট করছে আর আপনি তাকে না বলছেন। কিছু সময় ভেবে আমি মেয়েটাকে আমার সিট দিয়ে পাশের সিটে বসে পড়ি। মেয়েটা আমাকে ধন্যবাদ দিয়ে গিয়ে বসে পড়ে। আমি আবার লেখায় মনোযোগ দেই। চলুন এবার আমার পরিচয়টা দেই। আমি আদিল চৌধুরী, আব্বু আহান চৌধুরী। আমার আম্মু 1 বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। লেখাপড়া শেষ করে একটা কোম্পানিতে জব করছি। বন্ধুর বিয়ের জন্য নিজ শহর কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছি, এর মধ্যে ট্রেন ছেড়ে দেয়। আমি ছেলেটার দিকে তাকিয়ে দেখি নোটবুকে কিছু লিখছে। ছেলেটা এমন কেন? পাশে আমার মতো এত সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, অথচ আমার দিকে একবার তাকাচ্ছেও না। এই ছেলের ক্লাস তো নিতেই হবে। তার আগে চলুন পরিচয়টা দিয়ে দেই। আমি নাদিয়া তালুকদার, আব্বু রুহুল আমিন তালুকদার, বড় বোন নাদিরা। নোয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজে কুমিল্লায় মাস্টার্স পড়ছি। বাকিটা গল্পেই জানতে পারবেন। আমি ছেলেটার দিকে তাকিয়ে বলি, আপনি কোথায় যাচ্ছেন? ঢাকায় এক বন্ধুর বিয়েতে। আপনি? আমিও ঢাকা যাচ্ছি, তবে নিজের আপন বোনের বিয়েতে। ঠিক বুঝলাম না। আপনার বোন ঢাকায় থাকে, আপনি কুমিল্লা থেকে যাচ্ছেন, বেড়াতে এসেছিলেন এখানে? না, আমি এখানে লেখাপড়া করি ফুপির বাসায় থেকে। ঢাকায় এত ভালো ভালো কলেজ থাকতে এখানে পড়তে এসেছেন, কোনো কারণ আছে নাকি? হুম, তা তো আছেই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আদিল। আর আপনার নাম? আমি নাদিয়া। তা কি করেন আপনি? লেখাপড়া শেষ করে জব করছি। আচ্ছা, কি কারণে ঢাকায় এত ভালো ভালো কলেজ থাকতে এখানে আসার জানতে পারি? আমাদের বাসার পাশেই একটা ছেলের নাম রুদ্র আমাকে খুব বিরক্ত করত, তুলে নিয়ে যাবার হুমকিও দিয়েছিল। তাই আব্বু এখানে পাঠিয়ে দেয়। ও আচ্ছা, এখন কোনো সমস্যা হবে না। বেশি দিন থাকবো না, আপুর বিয়ে শেষ হলে আবার ব্যাক করব। ও আচ্ছা, গুড। বলে আমি আবার লেখায় মনোযোগ দেই। নাদিয়া আমার দিকে তাকিয়ে বলে, আপনি কি কবিতাও লিখেন নাকি? এই মাঝে মাঝে আর কি। আমার কবিতা পড়তে খুব ভালো লাগে। আপনার ডায়েরিটা একটু দেবেন, আমি পড়ব। আমি ঠিক আছে বলে নাদিয়ার দিকে ডায়েরিটা দিতেই নাদিয়া পড়তে থাকে। আমি ডায়েরিটা নিয়ে পড়তে থাকি। প্রথম কবিতাটা ছিল এমন: আমার লেখা সব কবিতায় তোমার কথাই বলি, আমার গানের শব্দমালায় তোমারই সুর তুলি, নয়ন আমার জলে ভাসে যখন থাকো দূরে, হাজার সুখের পায়রা উড়ে আসো যখন ফিরে, তুমি আমার সব, আমার সুখের ভুবন জুড়ে, তোমার অনুভব কবিতা পড়ে আমি আদিলকে বলি। বাহ, খুব ভালো লিখেন তো আপনি। এই কোনো রকম আর কি। আমাকে একটা শোনাবেন আপনি এখন? ডায়েরিতে আরও আছে, দেখুন। যারা লিখে তারা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। আপনি পড়ে শোনান একটা। আমি মুচকি এসে ডায়েরি নিয়ে পড়তে থাকি। সুন্দরীরা করতে পারে কত বাহানা, যে করে সৃষ্টি সেই হয়তো জানে না।
আমি তো সাধারণ মানুষ, কি করে জানবো তাহা? কখন রেগে যাওয়া, কখন কিছু বলে অকারণে হাসা, কেউ কি করে বাঁচে এদের হাত থেকে? পচা হয়েছে। এটা কবিতা নাকি মেয়েদের পচানো হলো? আপনার যা মনে হয়, আমার মাথায় যা এসেছে তাই লিখেছি। এমন কিছু না লিখে ভালো কিছু লিখেন, কাজে দিবে। বুঝেছেন? বুঝেছি মিস। এরপর দুজনের মাঝে নীরবতা। এরপর মাঝে মাঝে টুকটাক গল্প করতে করতে কয়েক ঘন্টা পর ঢাকা কমলাপুর রেল স্টেশনে এসে ট্রেন থামে। ট্রেন থেকে নামতেই নাদিয়া বলে, আচ্ছা, আমাদের কি আবার দেখা হবে? যদি ভাগ্যে থাকে তাহলে হতেও পারে। আচ্ছা, এখন আসি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? 0164। বলে আমি সেখান থেকে একটা চেঞ্জি স্টেশনে দাঁড়িয়ে সুমনকে কল করি। কিরে, কোথায় তুই? আমি তো স্টেশনের ভিতরে, তুই কোথায়? আমি সিএনজি স্টেশনে। আর তুই ওখানে কি করছিস? আচ্ছা, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। কল কেটে আশেপাশে তাকাচ্ছি, এর মধ্যেই সুমন চলে আসি। দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করি। এরপর সিএনজি করে সুমনের বাসায় চলে আসি। আচ্ছা, এখন তুই রুমে গিয়ে রেস্ট নে, অনেক পথ জার্নি করে এসেছি। ঠিক আছে, আর শোন, বিকেলে ভাবিকে দেখতে যাব কিন্তু। আচ্ছা ঠিক আছে, আই, আমি তোকে রুম দেখিয়ে দিচ্ছি। এরপর সুমনের সাথে একটা রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যাই। বাসায় এসে সবার সাথে কথা বলে আপুর রুমে গিয়ে আপুকে পেছন থেকে জড়িয়ে ধরে বলি, আপু কেমন আছিস? নাদিয়া, কেমন আছিস তুই? কখন আসলি? আমি খুব ভালো আছি। দুলাভাইকে পেয়ে আমাকে ভুলেই গেছিস। আমি কি আমার বোনকে ভুলে যেতে পারি? আসলে এত লোকজনের ভেতরে সময়ই করতে পারছি না। আচ্ছা, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নে। বিকেলে তোর দুলাভাই আসবে, সাথে তার বন্ধু। যদি পছন্দ হয় তাহলে তোর জন্য রেখে দিব। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই। বলে হাসতে হাসতে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে আঙ্কেল আন্টির সাথে কথা বলে সুমনকে নিয়ে চলে আসি ওর শ্বশুরবাড়ি। সবাই খুব আপ্যায়ন করছে। একটু পর সিঁড়ি দিয়ে, কারণ আমার শব্দে সেই দিকে তাকিয়ে দেখি ভাবি যাচ্ছে। পাশে থাকা মেয়েটাকে দেখে আমি অবাক। এ তো সেই মেয়ে যার সাথে ট্রেনে কথা হয়েছিল। নাদিয়াও আমাকে দেখে বেশ অবাক হয়েছে, সেটা ওর মুখ দেখেই বুঝতে পারছি। এরপর ভাবিকে এনে আমাদের সামনে বসানো হয়। সবার সাথে কিছু সময় গল্প করি। নাদিয়া এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। নাদিয়া বলে, চলুন দুলাভাই, আমরা আমাদের বাগানে হাঁটতে হাঁটতে গল্প করি। কথাটা মন্দ বলনি। আচ্ছা চলো। বলেই সুমন, আমি, ভাবি আর নাদিয়া চলে আসি বাগানে। সুমন আর ভাবি পাশাপাশি হাঁটছে, আমি আর নাদিয়া একটু পিছনে। আপনি এখানে? তার মানে আপনার বোনের সাথে আমার বন্ধুর বিয়ে? তাই তো দেখছি। আপনি এখন সম্পর্কে আমার বেয়াই হয়ে গেলেন। তা তো হলাম। আমি কিন্তু বেশ অবাক হয়েছি আপনাকে এখানে দেখে। আমিও কম অবাক হইনি। আমাদের ভাগ্যে আবার দেখা হওয়াটা লেখা ছিল, তাই হয়তো। আচ্ছা চলুন ওদের কাছে যাই। 2 দিন পর ওদের বিয়ে হবে। একটু একা থাকতে দিন। আর আপনার কি আমার সাথে কথা বলতে বোরিং লাগছে? না, বোরিং লাগবে কেন? এত সুন্দর বিয়ানের সাথে কথা বলতে কারোই বোরিং লাগবে না, বুঝছেন? যাক, অবশেষে আপনার মুখ থেকে শুনলাম আমি সুন্দর। কেন, আমার মুখ থেকে শোনার জন্য কি অপেক্ষা করছিলেন নাকি? অনেকটা ওই রকমই। আচ্ছা, আপনি কতদিন থাকবেন ঢাকা? বিয়ের 2 দিন পর চলে যাব। অফিস থেকে 7 দিনের ছুটি এনেছি। তাহলে যাবার সময় আমাকে সাথে করে নিয়ে যাবেন। ঠিক আছে, যাব। আরও কিছু সময় নাদিয়াদের বাসায় থেকে চলে আসি সুমনদের বাসায়। রাতে খাবার খেয়ে সুমনের সাথে কিছু সময় গল্প করে রুমে এসে শুয়ে আছি। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। কল রিসিভ করতেই মেয়েলি কণ্ঠে বলে, কি করছেন? রাতের খাবার খেয়েছেন? আপনি মনে হয় রং নাম্বারে কল করেছেন, ভালো করে নাম্বার দেখুন। আমি ঠিক নাম্বারেই কল করেছি মিস্টার আদিল। আপনি কি নাদিয়া বলছেন নাকি? চিনতে এত সময় লাগলো কেন? আমি তো আপনার নাম্বার চিনি না, তাই। আচ্ছা যাই হোক, আমি শুয়ে আছি। আর ডিনার হয়েছে। আপনি কি করছেন? আপনার ডিনার হয়েছে? হয়েছে। আর আমিও শুয়েছি। আচ্ছা, কাল বিকালে ফ্রি আছেন? কেন বলুন তো? অনেকদিন পর এখানে আসলাম, তাই ভাবছি কাল ঘুরতে যাব। আপনি কি যাবেন আমার সাথে? আচ্ছা, তাহলে বিকেল 4টায় আমি আপনাদের বাসা থেকে একটু দূরে একটা দোকান আছে, সেখানে থাকবো। তবে আপনাকে শাড়ি পরে আসতে হবে।
ঠিক আছে, তাই হবে। আরও কিছু সময় কথা বলে কল কেটে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবার সাথে নাস্তা করে সুমন আর আমি ছাদে দাঁড়িয়ে আছি। সুমন বলে, কিরে, আমার শালিকে তোর পছন্দ হয়েছে মনে হচ্ছে? তোর এমনটা মনে হবার কারণ কি জানতে পারি? না, তোকে তো কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে দেখিনি, কিন্তু আমার শালির সাথে কি এত সুন্দর করে হেসে হেসে কথা বলছিলি কাল? কাল দেখছিলাম তো। অনেকটা ওইরকমই বলতে পারিস। ট্রেনে আমাদের প্রথম দেখা হয়েছে, এরপর থেকেই কেন জানি নাদিয়াকে নিয়ে ভাবতে ভালো লাগে। তার মানে তুই প্রেমে পড়ছিস? তা বলছিস কবে? আগে তো দেখি নাদিয়া আমাকে নিয়ে ভাবে কিনা, তারপর ঠিক করব বলবো কিনা। আরও কিছু সময় দুজনে গল্প করে নিচে চলে আসি। বিকেলে একটা পাঞ্জাবি পরে বাসা থেকে বের হয়ে দোকানের কাছে আসতেই দেখি একটা ছেলে নাদিয়ার হাত ধরে টানাটানি করছে। কাছে গিয়ে পেছন থেকে ছেলেটাকে লাথি মারতেই ছেলেটা নাদিয়াকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে পড়ে। নাদিয়া আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আপনাকে বলেছিলাম না, একটা ছেলের জন্য আমি ফুপির বাসায় চলে গেছি। এইটাই সেই ছেলে, এখনও সেই আগের মতোই গুন্ডামি করছে। আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি। বলি ছেলেটার কাছে গিয়ে ইচ্ছে মতো মারতে থাকি। আদিল ছেলেটাকে মারতে আধমরা করে ফেলেছে। আদিল ছেলেটার শার্টের কলার ধরে রাগী কণ্ঠে বলে, ছোট থেকে এখন পর্যন্ত কেউ যদি আমার পছন্দের জিনিসে হাত দেয়, আমি তার হাত ভেঙে দেই। আর আজ তুই সেই ভুলটা করেছিস। আজকের পর নাদিয়ার আশেপাশে যদি তোকে দেখি, তবে জানে মেরে ফেলবো। আমি আদিলের কথা শুনে অবাক হলাম। তার মানে আমি যেমন আদিলকে ভালোবাসি, আদিলও আমাকে ভালোবাসে। এটা ভেবেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আমি ছেলেটাকে ছেড়ে দিয়ে নাদিয়াকে নিয়ে একটা রিকশায় উঠে একটা পার্কে চলে আসি। একটা বেঞ্চে দুজনে বসে আছি। নাদিয়া বলে, আপনার পছন্দের জিনিসে কেউ হাত দিলে আপনি তার হাত ভেঙে দেন, আর ছেলেটা আমার হাত ধরায় তাকে মারতে মারতে বললেন ও ভুল করেছে আমার গায়ে হাত দিয়ে। তার মানে আপনি আমাকে পছন্দ করেন? এখন তোমাকে দেখে আমার শ্বাস চলবে। রাতগুলো এখন তোমাকে না ভাবলে কাটতে চায় না। আমি কখন কিভাবে তোমার হয়ে গেছি আমি জানি না। এর আগে কখনো কোনো মেয়েকে দেখে আমার এমনটা হয়নি। আই লাভ ইউ নাদিয়া। নাদিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার এই জীবনটা আজ থেকে তোমার নামে লিখে দিলাম। আমার সবটুকু ভালোবাসা তোমাকেই দিয়ে দিলাম। ভালো তো তোমাকে বেসে ফেলেছি সেই প্রথম দিন, যেদিন ট্রেনে তোমাকে দেখেছি সেদিনই। আই লাভ ইউ টু আদিল। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি। শুরু হয় আমাদের ভালোবাসার গল্প। আরও কিছু সময় দুজনে একসাথে ঘোরাঘুরি করে নাদিয়াকে ওর বাসায় দিয়ে আমি সুমনের বাসায় চলে আসি। আমি বাসায় আসতেই আপু আমাকে বলে, কিরে, আমার দেবরের সাথে প্রেমটা হয়েই গেল? তোমাকে কে বললো আপু এই কথা? কে বলবে আবার? তোর দুলা ভাই আদিল ভাই সুমনকে বলেছে, সুমন আমাকে। সুমনের থেকে শুনেছি আদিল ভাই খুব ভালো। আমি তোর পাশে আছি, চালিয়ে যা। আমি আপুকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে রুমে চলে যাই। দেখতে দেখতে চলে আসে আপুর গায়ে হলুদের দিন। মেয়ের বাড়ি থেকে গায়ে হলুদের জন্য নাদিয়া আর কিছু মেয়ে আর কিছু গুরুজন আসছে। নাদিয়া আমার কাছে এসে বলে, মেয়েদের সাথে খুব মজা করা হচ্ছে, তাই না? তোমার দুলাভাইকে গিয়ে জিজ্ঞেস করো আমি কোনো মেয়ের সাথে কথা বলেছি নাকি। দুলাভাইকে জিজ্ঞেস করতে হবে না, আমি জানি আমার জান কোনো মেয়ের সাথে কথা বলবে না আমি ছাড়া। তাহলে কেন বললে? একটু বাজিয়ে দেখছিলাম। এরপর দেখতে দেখতে গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান সব শেষ হয়ে যায়। ভাবিকে নিয়ে চলে যাব, কিন্তু নাদিয়াকে কোথাও দেখছি না। আমি সুমনকে আসছি বলে নাদিয়াকে খুঁজতে খুঁজতে বাগানের দিকে এসে দেখি বেড়া উল্টো পাশ ফিরে দাঁড়িয়ে আছে আর একটু পর্বত চোখের পানি মুছছে। আমি কাছে গিয়ে কাঁধে হাত রাখতেই আমার দিকে ঘুরে শব্দ করে কান্না করে দেয়। এই কি হলো, কান্না করছো কেন? শুধু মেয়েদের জন্য কেন এই নিয়ম করা হয়েছে বলতে পারো? এতগুলো দিন যাদের সাথে থাকলো, আজ তাকেই ছেড়ে চলে যেতে হচ্ছে আপুকে। আমার খুব কষ্ট হচ্ছে আপু চলে যাবে বলে। এই নিয়ম কেন করা হয়েছে তা আমিও জানি না, তবে তুমি চাইলেও তো এই নিয়ম চেঞ্জ করতে পারবে না। আর কিছুদিন পর তুমিও তো আমার বউ হয়ে আমার ঘরে চলে যাবে, তাই না? যে এই নিয়মটা করেছে না, তাকে যদি সামনে পেতাম তাহলে আমি কি যে করতাম। আচ্ছা, যখন পাবে তখন দেখা যাবে। এখন চলো, আমাদের যেতে হবে। এরপর নাদিয়াকে নিয়ে চলে আসি সবার কাছে। নাদিয়া ভাবিকে জড়িয়ে ধরে কান্না করছে, ভাবিও নাদিয়াকে জড়িয়ে ধরে কান্না করছে। কিছু সময় পর ভাবিকে নিয়ে চলে আসি বাসায়। এভাবেই কেটে যায় আরও 2 দিন। এর মধ্যেই নাদিয়ার বাসার সবাই আমাদের সম্পর্কের কথা জেনে গেছে। আমি আব্বুকে কল করে সব জানাই। এরপর আব্বু এসে নাদিয়ার পরিবারের সাথে কথা বলে আমাদের বিয়ে ঠিক করে। সবাই খুব খুশি আমাদের সম্পর্কে।
কাল চলে যাব কুমিল্লা। সবাই চায় এখন আর আমার নাদিয়ার কাবিন করে রাখতে, আমরাও না করিনি। পরের দিন আমাদের কাবিন হয়ে যায়। আমার ছুরি শেষ হয়ে যাওয়ায় সেদিন বিকেলে আমরা কুমিল্লা ব্যাক করি। আসার সময় ভাবি আমাকে বলে, এখন থেকে আর ওর চিন্তা করতে হবে না ভাবি, আজ থেকে নাদিয়াকে সারা জীবন দেখে রাখার দায়িত্ব আমার। আর আপনি আমার বন্ধুর খেয়াল রাখবেন। আমি আবার ছুটি পেলে নাদিয়াকে নিয়ে চলে আসব। সাবধানে যাবি, আর বাসায় পৌঁছে আমাকে কল করবি। করবো। তুইও ভাবির খেয়াল রাখিস। আচ্ছা এখন। ভালো থেকো আপু। আর আমরা খুব তাড়াতাড়ি আবার এখানে আসব। এই যে দুলা ভাই, আমার আপুকে যদি কষ্ট দেন তাহলে আপনার বন্ধুর খবর করে দেব। নাদিয়ার কথা শুনে আমরা সবাই হেসে দেই। এরপর আমরা চলে আসি কুমিল্লায়। আমি নাদিয়াকে আমার রুমে নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে আসতে বলি। নাদিয়া আমার কাছে এসে আমার পায়ের ওপর দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে বলে, আগে কিস খাবো, তারপর ফ্রেশ হতে যাব। আপাতত বিদায় নেন। আমরাও বিদায় নিচ্ছি। ধন্যবাদ। কেমন আছো? তুমি? হ্যাঁ আমি। এত অবাক হচ্ছ কেন? কই, এখানে অবাক হওয়ার কি আছে? হঠাৎ করে তোমাকে, তুমি এভাবে এসে নিজে থেকে কথা বলতে চাইবে, এটা এক্সপেক্ট করিনি আমি। বললে না যে? কি বলবো? ওই যে জিজ্ঞেস করলাম না কেমন আছো। ও হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? ভালো থাকলেই ভালো। এখানে কি করছো? না, ওই তো সামনে হোস্টেলে উঠেছি। আজ প্রায় 3 দিন হলো, বা এর থেকেও বেশি হতে পারে। কি আমার এলাকায় 3 মাস ধরে আমি জানতে পারলাম না? হয়তো জানানোর ইচ্ছে কিংবা সাহস হয়নি। তো আজ কিভাবে হলো এই ইচ্ছে কিংবা সাহস? জানি না, ইচ্ছে হলো তাও এসে কথা বললাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে। যে কোনো প্রয়োজনে কল করতে ভুলবে না কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আমাকে যেতে হবে, কিছু কাজ আছে। হ্যাঁ শিওর। অনেক চলে যেতে লাগলো। আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, অপেক্ষা করছি সে যদি পেছন মুড়ে একবার হলেও আমার দিকে তাকায়। কিন্তু সে তো তার পথেই পা বাড়িয়ে চলে যাচ্ছে। তাকাবেই বা কেন? একটা মানুষকে খুব সহজেই অতীতের কথা ভুলে যায়। কিন্তু আমি অবাক হলাম অনেকের কথা বলা দেখে। সে খুব সুন্দরভাবেই আমার সাথে কথা বলল, যেন আমার প্রতি তার কোনো রাগ অভিমান কিছুই নেই। আমার থেকে যেন সে কখনো কোনো কষ্টের স্বাদ পায়নি। কিন্তু আমি তাকে যা দিয়েছি অন্য কেউ কি আর তা দিতে পারবে বলো? মানুষ কি আমার মতো এতটাই নিষ্ঠুর? আমি অবন্তিকা। আর এই যে ছেলে, যে ছেলেটার সাথে কথা বললাম সে অনিক। আমরা দুজন দুজনকে ভালোবাসি। 4 বছরের রিলেশন ছিল আমাদের। কিন্তু সেই 4 বছরের এই মধুর সম্পর্কটা গত 4 মাস আগেই পারিবারিক চাপে ভেঙে যায়। আসলে আমাকে গর্ভে ধারণ করা মা নেই। আমার বাসায় যে মা আছেন তিনি আমার সৎ মা। আর এই মায়ের কারণে বাবার আদর থেকেও আমি বঞ্চিত হতে শুরু করেছি। 4 মাস আগের কথা। হ্যালো অনিক, আমার সাথে দেখা করতে পারবে? কি বলে মেয়েটা? পারবো না কেন, আসছি। কল রেখে আমি অবন্তিকার সাথে দেখা করতে গেলাম। কি হয়েছে পাগলির? আজ এত জরুরি তলব? ভাবতে হবে তো। অনেক ফাজলামো করো না। মা আমার বিয়ে ঠিক করেছেন। ছেলেপক্ষ 50 লক্ষ টাকা দেনমোহর দেবে সাথে সাথে। এতে করেই আমার মা রাজি। কি বলেই হলো? তুমি বলে দাও, এ বিয়ে তুমি করবে না। তুমি আমাকে ভালোবাসো। যদি বললেই হয়ে যেত তবে কি আমি এভাবে তোমার কাছে আসতাম? আচ্ছা ঠিক আছে, তুমি বাসা যাও, আমি চিন্তা ভাবনা করে তোমাকে কল করছি। অনেকের কথা মতো আমি বাসায় চলে আসি। রাত যখন প্রায় 12টা বাজে অনেকের কল দেখতে পেয়ে সাথে সাথে আমি রিসিভ করি। অবধি আমি অনেক ভেবেছি, কিন্তু আমি কোনো উপায় পাচ্ছি না। এখন কি করব না করব কিছুই ভেবে পাচ্ছি না। তবে হ্যাঁ, একটা মাত্র উপায় আছে। কি সেটা? চলো পালিয়ে বিয়ে করি। কি বলছো অনিক? এটা সম্ভব না। আমিও অন্তত আমার বাবাকে কষ্ট দিয়ে কিছু করতে চাইবো না। তো তোমার কাছে কি আর দ্বিতীয় কোনো অপশন আছে? তুমি তোমার বাবাকে কষ্ট দিতে চাও না, কিন্তু তোমার বাবা তো তোমার কষ্টে মুখ খুলে কথা বলে না। দেখো অনিক, বাবাকে নিয়ে এভাবে কথা বলা যাবে না। তুমি যদি পারো পাশে এসে কথা বলে আমাকে নিয়ে যাও। আমি এক পায়ে প্রস্তুত তোমার সাথে যেতে। তোমার মনে হয় তোমার বাসায় এসে তোমার হাত ছেড়ে তারা দিয়ে দেবে? হ্যাঁ, আরে তোমার মা তোমাকে টাকার জন্য বিয়ে দিচ্ছে। আমি কি 50 লাখ টাকার মালিক?
সেদিন অনেকের এভাবে কথা বলা আমার পছন্দ হয়নি। যাই হোক, যেমনই হোক উনি আমার বাবা। বাবাকে নিয়ে এভাবে কথা বলা আমার সহ্য না হলে আমি অনেকের সাথে রাগ করে কল কেটে দিই। তারপর কি? অবন্তিকার ফোন বন্ধ? হ্যাঁ, জানি। তার সাথে এভাবে কথা বলা আমার একদমই ঠিক হয়নি, কিন্তু আমার কাছে কি আর কোনো উপায় ছিল? আমি প্রতিদিনই অবন্তিকে কল করি, দিনে রাতে এমন কোনো মুহূর্ত বাদ দিইনি যে আমি তাকে কল করিনি। কিন্তু ওপাশ থেকে শুধু কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, এতটুকুই শুনতে পেতাম। কিন্তু আমি থেমে থাকিনি। যাই করি না কেন, সে আমার ভালোবাসা। এভাবে কি ছেড়ে দেব? আমি অবন্তিকে কল করতাম কিন্তু ফোন বন্ধ। তাকে কল করতে করতে যখন আমি এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাই, হঠাৎ মনে হলো তার মায়ের নম্বরে আমার কাছে আছে। আমি সাথে সাথে কল করি। কয়েকটা রিং হওয়ার পরে কল রিসিভড হলে ওপাশ থেকে তার মা বললেন, কে বলছেন? আমি শুধু বলছিলাম অবন্তিকা আছে। তারপর তার মা যা বলল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, যদিও কথাটা আমার জন্য অনেক কষ্টদায়ক ছিল, কিন্তু কি করার? সে যদি তার পরিবারের জন্য আমার ভালোবাসা ত্যাগ করে সুখে থাকতে পারে, আমিও তবে তার ভালোবাসার জন্য তার সুখে সুখী হয়ে নিজেকে সামনে নিতে পারবো। ব্যাস, তারপর থেকে আমি আর কাউকে কোনোদিন কল করে ডিস্টার্ব করার প্রয়োজন মনে করিনি। ব্যাস, এই তো একটা ভালোবাসার মৃত্যু হলো। তারপর আজ 4 মাস পরে দেখা হলো আবার, কিন্তু এবার সে চলে যাচ্ছে। আমি অবন্তিকে পেছনে ফেলে শুধু সামনের দিকে পা বাড়াচ্ছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো অবন্তিকা এখন হোস্টেলে কেন উঠবে? এখানে আমার মনে অশান্তি কাজ করতে লাগলো। আমি আবারও দৌড়ে অবন্তিকার কাছে গেলে সে আগের মতোই আমার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আমি দৌড়ে তার কাছে গিয়ে বললাম, আচ্ছা, তুমি এখানে হোস্টেলে কেন? হোস্টেলে থাকি তাই হোস্টেলে। কেন? তুমি হোস্টেলে থাকবে কেন? হাজবেন্ডের বাসা কই? হাজবেন্ড মানে? কার হাজবেন্ড? আশ্চর্য, কার আবার? তোমার? আমার হাজবেন্ড কই থেকে আসবে? কেন, তোমার মা যে বললো তোমার বিয়ে হয়ে গেছে? না, মা মিথ্যে বলেছে। সেদিন তোমার সাথে কথা বলার পরে আমি সাহস করে মায়ের কাছে গিয়ে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। ব্যাস, আমার উপর শুরু হয় অত্যাচার। আমার ফোনটাও আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। কিন্তু কি আর করার, বাবার দিকে তাকিয়ে সব মাথা বুঝে সহ্য করেছি। যেদিন বিয়ের তারিখ ঠিক হয় সেদিন আমি আত্মহত্যা করার হুমকি দিলে বাবা কোনো রকম করে আমার বিয়েটা থামিয়ে দেন। কিন্তু ওই দিন রাতে বাবাও আমাকে ছেড়ে চলে যান আমার আসল মায়ের কাছে। শেষ বাবাও নাই, বাসায় যে মা আছে সেটা তো সৎ মা। ব্যাস, আমার জায়গা হলো বাড়ির বাইরে। প্রতিদিনের এই অত্যাচার সহ্য হতো না জানো। আমি তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। ব্যাস, এখন হোস্টেলে থাকি, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে দিনকাল খুব ভালোই চলে। অবন্তিকার কথা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না। তারপর তাকে বললাম, তো তুমি আমাকে বলতে পারতে না? কিভাবে যোগাযোগ করব বলো? আর নাম্বারও তো মনে ছিল না। তবে হ্যাঁ, অনেকবার তোমাকে দেখেছি, কিন্তু সাহস করে তোমার সামনে আসতে পারিনি। আমার সামনে আসতেও কি সাহস লাগতো? হ্যাঁ, তখন লাগতো। বিপদে পড়ে কারোর সামনে যেতে ভয় লাগে, নিজেকে স্বার্থপর মনে হয়। হ্যাঁ, খুব বুঝদার হয়ে গেছো। ভালো। আচ্ছা, তবে এবার আমি যাই বলে একটা রিক্সা ডাক দিলাম। রিক্সায় উঠে তাকে বললাম, ভালো থাকতে পারবেন তো? কোনো অসুবিধা হবে না তো? চেষ্টা করব ভালো থাকার। অসুবিধের সুবিধায় পরিণত হবে নিশ্চয়ই। থাপড়ায় একদিনে ঠিক করে ফেলবো। অনেক কথা শিখে গেছো। রিক্সা উঠে বলছি। কিন্তু কেন? আমি বলছি না উঠতে। অনেক জোর করেই আমাকে রিকশায় তুলে রিকশাওয়ালাকে যেতে বলল। কোথায় নিয়ে যাচ্ছ? বেশি দেরি হলে হোস্টেলে গেটে তালা লাগিয়ে দেবে তো। চুপ করে বসে থাকো, আর হোস্টেলে থাকতে হবে না। আশ্চর্য তো, আমি কোথায় থাকবো? অনেক আমার কথার জবাব না দিয়ে দেখলাম ফোন বের করে কাউকে কল দিল। বলল, দোস্ত, একটু বাইরে বের হ, বিয়ে করতে যাচ্ছি, সাক্ষী লাগবে। আমি শুধু তার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। সে আমার কোমল মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আমাকে বলল, তোমার বিয়ে হয়ে গেছে আর তুমি সুখে আছো। এই কথা শুনে তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, তোমার সুখে বাধা হয়ে দাঁড়াতে চাইনি আমি। কিন্তু তার মানে এই না যে এই অনেকের ভালোবাসা কমে গেছে। অনেক অবন্তিকে সারা জীবন একইভাবে ভালোবাসবে। বলে তার বুকের কাছে আমাকে টেনে নিল, জড়িয়ে নিল তার ভালোবাসার চাদরে।